Assalamu alaikum. How are you, students? I'm in front of you again. আজকের আলোচনার বিষয় হচ্ছে the most important and difficult for you. The topic is right form of verb. তো এটা ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত সব ক্লাসেই রয়েছে। তো একই জিনিস বিভিন্ন টিচার বিভিন্নভাবে বোঝাচ্ছে। তো আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বসের সবগুলো গ্যাপে রাইট ফর্মটা ঠিক করা যায় ভার্বের সেই সম্বন্ধে। ওকে, লেটস স্টার্ট। সো রাইট ফর্ম অফ ভার্বস, ইটস প্রিপেয়ার্ড বাই মি, মেহেদি হাসান, assistant teacher of English, Heritage Public School and College. The compendium is this presentation focuses on the basic important rules of right form of verbs that explains how verbs change according to tense, subject, and sentence structure using easy examples suitable for class 6 to SSC and HSC students. Now, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের পুরো প্রসেসটাই আসলে টেন্সের উপরে। তো এখানে আমি রুলস হিসেবে বা ডিসার্টেশন হিসেবে যে জিনিসটা উল্লেখ করেছি সেটা হচ্ছে অল কাইন্ডস অফ টেন্স। এখন টেন্সের মধ্যে স্পেশালি কোন কোন টেন্সটা বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমি রেড এবং ব্ল্যাক কালার দিয়ে লিখেছি। আরেকটা কালার ইউজ করেছি, আমি আস্তে আস্তে সেটা বোঝাচ্ছি। তো আমাদের সব থেকে বেশি যেই টেন্সটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটার অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা ফর্মই সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এখানে অনেকে ভাবতে পারে যে এখানে কেন অ্যাক্টিভ প্যাসিভ লেখা হয়েছে। তো বলে রাখা ভালো যে আমরা শুধু অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জিং সেন্টেন্সের জন্যই না, এই রাইট ফর্ম অফ ভার্বসে যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ সাবজেক্টের স্থানে যেই কর্তা বা কর্ম যেটাই বসে, অর্থাৎ সাবজেক্টের স্থানে যখন অবজেক্ট বসে বা এমন কোনো সাবজেক্ট যেটা কিনা তার কাজ অ্যাক্টিভলি সম্পন্ন করতে পারে না, তখনই ওই সেন্টেন্সটাকে প্যাসিভ মোডে নিতে হয়। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মটা খুবই জরুরি। প্রেজেন্ট কন্টিনিউয়াসদের অ্যাক্টিভ প্যাসিভ দুটো ফর্মই লাগে, কিন্তু অ্যাক্টিভ ফর্মটা বেশি ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো ফর্মই সব থেকে বেশি ব্যবহৃত হয়। পাস্ট ইনডিফিনিটের এরকম অ্যাক্টিভ প্যাসিভ দুটো ফর্মই দরকার হয়। পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মটা বেশি দরকার হয়। ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই দরকার হয়। প্যাসিভটাকে এখানে আমি একটু ভায়োলেট করেছি, কারণ এখানে এটা অনেক আরও বেশি গুরুত্বপূর্ণ। আর এটার সাথে সাথে এখানে মডাল অক্সিলারির যে ব্যবহারটা রয়েছে, মডাল অক্সিলারির অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে যে মডালের পর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং প্যাসিভ ফর্মটা হচ্ছে মডালের পরে বি থাকবে এবং তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা হচ্ছে V3 ব্যবহৃত হয়। এরপরে আমি এখানে কিছু এক্সাম্পল দাঁড় করিয়েছি। তো এক্সাম্পল হিসেবে সাধারণত যেই উদাহরণগুলো দেওয়া হয়, যেমন আই রাইট লেটার, হি সুইমস ইন দ্য পন্ড, অথবা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই টাইপের উদাহরণের চেয়ে যেই উদাহরণগুলো আমাদের প্যাসেজে থাকবে, তোমাদের প্যাসেজে থাকবে, ওই ধরনের উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটু খেয়াল করলে
um, gender equality dash to the condition in which both men and women treat equally and fairly in all circumstances. তো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আর হচ্ছে এইচএসসিতে এখানে ভার্বটা ওই শূন্যস্থানের পাশেই হচ্ছে দেয়া থাকবে, কিন্তু 9-10-এর জন্য ভার্বের এই ফর্মটা দেয়া থাকবে হচ্ছে টেবিলের মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমার দুইভাবেই, যেভাবেই আমি চিন্তা করি না কেন, এটা হচ্ছে আমাকে ভার্বের সিস্টেমটা বুঝতে হবে যে আমি আসলে এটাকে কিভাবে চিন্তা করতেছি। সব থেকে প্রথম কথা হচ্ছে যে এই পুরো প্যাসেজের অর্থটা প্রথমে আগে বুঝতে হবে। প্যাসেজের অর্থ অনুসারে টেন্স ধরতে হবে। এখন প্রথম যেই উদাহরণটা আমি এখানে দিয়েছি যে জেন্ডার ইকুয়ালিটি মানে হচ্ছে লিঙ্গ সমতা, অর্থাৎ নারী পুরুষের যেই সমতা, এটা বলতে বোঝায় এমন একটা অবস্থা যেখানে নারী পুরুষের সাথে সমানভাবে ব্যবহার করা হয়, সব পরিবেশে সমানভাবে ব্যবহার করা হয়। তো এখানে যদি একটু খেয়াল করি যে এ নাম্বার যে শূন্যস্থানটা, জেন্ডার ইকুয়ালিটি, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রেফারের সাথে এখানে এস বা ইএস যোগ করতে হবে, এবং যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে অর্থ অনুসারে, তাহলে এটা অ্যাক্টিভ ফর্মেই থাকবে। শুধু ভার্বের পরিবর্তনের জন্য আমাকে রেফারের সাথে এস যুক্ত করে বসাতে হবে। তাহলে জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝায় যে দ্য কন্ডিশন ইন হুইচ বোথ মেন অ্যান্ড ওমেন। এখন এই যে মেন অ্যান্ড ওমেন, নারী পুরুষের সাথে আচরণ করা হয়, সমান আচরণ করা হয়। তো এখানে মেন অ্যান্ড ওমেন প্যাসিভ মুডে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ তারা নিজেরা নিজেদের সাথে আচরণ করে না, এটা হচ্ছে তাদের সাথে আচরণ করা হয়, অর্থাৎ সমাজের মানুষ বা রাষ্ট্রের মানুষ তাদের সাথে যে আচরণটা করে, অর্থাৎ তারা আচরণিত হয়। তার মানে সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা প্যাসিভ ফর্মে রয়েছে, প্যাসিভ সেন্টেন্স। তো এই কারণে আমাকে প্যাসিভ মোডে নিয়ে যেতে হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ মোডের ভার্বের প্যাসিভটা হচ্ছে কি অ্যাম ইজ আর প্লাস V3, সাবজেক্টের পর অ্যাম অথবা ইজ অথবা আর এর পরে V3 লাগবে, এরপর এক্সটেনশন। তো এখানে শুধু আমাদের ভার্বের ফর্মটা ঠিক করলে হয়ে যাচ্ছে যে মেন অ্যান্ড ওমেন আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টেন্সেস। তো এরকম আরও যদি উদাহরণ দেখি নিচেরটা, আওয়ার গভর্নমেন্ট অলরেডি টেক সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টরস সো দ্যাট ওমেন ক্যান keep pace with men, but our social setup is create a barrier in different ways. এখানে আমরা যদি একটু টেন্স খেয়াল করি, যে আমি প্রথমে যে টেন্সগুলো উল্লেখ করেছিলাম, তো এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা বলেছিলাম। তো এখানে যদি দেখি যে আমাদের সরকার ইতিমধ্যেই নিয়েছে কিছু পদক্ষেপ বিভিন্ন জায়গায়, যাতে করে বিভিন্ন সেক্টরে, যাতে করে নারীরা তাল মিলিয়ে চলতে পারে পুরুষদের সাথে। আর পরবর্তী সেন্টেন্সে বলেছি যে কিন্তু আমাদের সামাজিক যেই সেট আপটা, আমাদের সামাজিক অবকাঠামো, এটা হচ্ছে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করতেছে। তো এখন একটা রুলস রয়েছে, এই যেই ইম্পর্টেন্ট যে রুলসগুলো, এগুলো আমি পরবর্তী স্লাইডে আমি দিয়েছি, যে জাস্ট নাও, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি, অলরেডি, এগুলো যদি এই অ্যাডভার্বগুলো যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। তো এখানে হ্যাজ টেকেন, আওয়ার গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টরস সো দ্যাট ওমেন ক্যান কিপ পেস। তো উইমেন ক্যান
এখানে যেহেতু মডাল অক্সিলারি আছে তাহলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, জাস্ট কিপই বসে যাবে। কিপ পেস উইথ মেন বাট আওয়ার সোশ্যাল সেট আপ, কিন্তু আমাদের সামাজিক অবকাঠামো এটা হচ্ছে বাধা সৃষ্টি করতেছে। তাহলে যেহেতু করতেছে এবং এখানে অলরেডি অক্সিলারি ভার্ব ইজ দেখা যাচ্ছে, তাহলে আমার এবং সেন্টেন্সটা যেহেতু অ্যাক্টিভ মোডে রয়েছে, তাহলে আমাকে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে ভার্বের সাথে আইএনজি যোগ করলেই হয়ে যাচ্ছে। সোশ্যাল সেট আপ ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ। লাস্টের উদাহরণটা যদি দেখি, in an educational institution, teacher-student relationship is considered to be the most important matter. It is such a relationship that is formed on the basis of mutual understanding. তো এই দুটো বাক্যে এখানে যেই ভার্বগুলো রয়েছে একটু খেয়াল করো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রদের সম্পর্ক বিবেচিত হয়, তো সেন্টেন্স পড়েই তোমাকে বুঝতে হবে যে এই যে যেই সাবজেক্ট যেই যেই যেটা কি বলি আমরা সাবজেক্টের পজিশনে যে রয়েছে, এটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ব্যক্তি হোক বা বস্তু হোক, সে যদি তার নিজের কাজটি অ্যাক্টিভলি কমপ্লিট করতে না পারে, তাহলেই ওই সেন্টেন্সটি হবে হচ্ছে প্যাসিভ। তাহলে এখানে দেখা যাচ্ছে অক্সিলারি ভার্ব ইজ দেয়া আছে, তাহলে অর্থ যেহেতু এমন যে সম্পর্ক বিবেচিত হয়, তাহলে ইজ কনসিডার্ড, তাহলে আমার ভার্বের পরিবর্তনটা আসতেছে, শুধু ইডি যোগ করতে হবে, কনসিডার্ড। আর দ্বিতীয় লাইনে ইট ইজ সাচ এ রিলেশনশিপ, এটা এমন একটা সম্পর্ক দ্যাট ইজ, যেটা গঠিত হয়, তাহলে এখানেও সম্পর্কটি গঠিত হয়। সম্পর্ক যেহেতু নিজে নিজেকে গঠন করতে পারে না, তাহলে আমাকে আবারও এটা প্যাসিভ মোডে চিন্তা করতে হবে যে সম্পর্ক গঠিত হয়, অতএব ইজ দ্যাট ইজ ফর্মড, তাহলে আমার ভার্বের পরিবর্তনটা আসবে শুধু ফর্মের সাথে ইডি যোগ হবে, অন্য কিছু না, কারণ অলরেডি এখানে ইজ দেয়া আছে। তো এখন আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মানে যেই জিনিসগুলো মানে যেই জিনিসটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইটের যে ব্যবহারটা। তো আমরা জানি যে ওয়ান ওয়ান ফাইনাইট ভার্ব ইন ওয়ান সেন্টেন্স আর এ ক্লজ, মানে কোনো বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকার পরেও অন্য কোনো যদি ভার্ব আসে সেটাকে নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট কীভাবে করতে হয়, সেটা হচ্ছে V1 এর সাথে আইএনজি যোগ করে, অথবা V3 করে, অথবা 2+V1। তো এখানে আমি কয়েকটি এক্সাম্পলস দিয়েছি, খেয়াল করি। অ্যাম্বুলেন্সেস ক্যারি পেশেন্টস ক্যান নট রিচ হসপিটাল টাইমলি ডিউ টু ট্রাফিক জ্যাম। তো প্রথমেই বলে নেওয়া হয়েছে যে সবার আগে আমাদের বাংলা অর্থটা বুঝতে হবে, সেন্টেন্সের অর্থটা কী দাঁড়াচ্ছে, এইটা ভার্ব ঠিক করার আগেই বুঝে ফেলতে হবে যে এখানে কোন টেন্স নিয়ে কথা বলতেছে এবং অর্থটা কী দাঁড়াচ্ছে। তো এখানে অর্থটা এমন হচ্ছে যে অ্যাম্বুলেন্সে বয়ে নিয়ে যাওয়া যাত্রীরা ঠিকমতো হসপিটালে পৌঁছাতে পারে না ট্রাফিক জ্যামের কারণে। তো বয়ে নিয়ে যাওয়া যাত্রী, এখানে দেখা যাচ্ছে কি যে ক্যান নট রয়েছে, তো ওইখানে যেহেতু অবশ্যই আমাকে একটা ফাইনাইট ভার্ব বসবে, যেহেতু মডাল অবজেক্টের উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এই দুটো মিলে ফাইনাইট ভার্ব গঠিত হয়, তাহলে এখানে যে ক্যারি ভার্বটা রয়েছে এইটাকে নন ফাইনাইট করতে হবে, তাহলে ক্যারিকে ক্যারিং করতে হবে, CARRYING। অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস cannot reach hospital timely due to traffic jam। এরপরটা দেখি, দ্য টিচার স হিম, এখানে প্লে আছে, প্লে ইন দ্য ফিল্ড, তাহলে যেহেতু অলরেডি একটা ভার্ব চলে আসছে তাহলে এটার সাথে আইএনজি যোগ করব। দ্য টিচার স হিম প্লেইং দ্য ফিল্ড, দে স হিম সুইমিং ইন দ্য রিভার। এরপর হচ্ছে উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি,
এখানে উদ্দেশ্যমূলক বোঝাচ্ছে, এই কারণে এখানে ইনফিনিটিভ আসবে, অর্থাৎ টু প্লাস V1, টু রিড আ ম্যাগাজিন। উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড আ ম্যাগাজিন, ভার্বটা পরিবর্তন হবে টু রিড। আই বট এ হাউস মেকিং অফ উড হবে না, এখানে আমি অলরেডি বাড়িটা কিনে ফেলেছি। যখন ভার্বটা কমপ্লিটেড থাকে তখন সেখানে V3 ইউজ করতে হয়। তাহলে এখানে মেকিং না হয়ে হবে হচ্ছে আই বট এ হাউস মেড অফ উড, আমি একটা কাঠের তৈরি বাড়ি কিনলাম। আর লাস্টেরটা দিয়েছি যে কিল দ্য বার্ড, এখানে কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রু, এখানে মেইন ক্লজটা হচ্ছে যে বৃদ্ধ লোকটি নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিল। তো কিভাবে বয়ে এনেছিল? কিলিং দ্য বার্ড, পাখিটিকে মেরে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটাকে বলে, অর্থাৎ V1 এর সাথে আইএনজি যোগ করলেই এখানে আমার রাইট ফর্মটা চলে আসতেছে। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস, যে কোনো বইতেই আমরা অ্যাডভান্স বলি, নবদূত বলি, বা যে কোনো গ্রামাটিক্যাল বইতেই আমরা অনেক অনেক রুলস দেখতে পাবো, কিন্তু এত রুলস আসলে রাইট ফর্ম অফ ভার্বের জন্য প্রয়োজন হয় না। নর্মালি জাস্ট 9 থেকে 10টা রুলস এবং যেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে এগুলো যদি মাথায় থাকে তাহলেই প্যাসেজটি করা সম্ভব সুন্দরভাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, তো এখানে বলেছি যে একটা গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, যেমন মাইন্ড ওথ উইদাউট পাস্ট ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড। অথবা প্রিপোজিশন যদি থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে এরপরে যদিও যখন ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। তো এখানে রেড কালার দিয়ে আমি যেগুলোকে রেখেছি এগুলো হচ্ছে সব থেকে বেশি থাকে, যেমন উইদাউট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু। অথবা যেমন প্রিপোজিশন থাকে ফর, বাই, ইন, এই সমস্ত প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে সেখানে আইনজি করতে হয়। তারপরে ওই যে প্রথমে আমরা যে উদাহরণটা দেখেছিলাম এখানে জাস্ট, জাস্ট নাও, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি, অলরেডি, এই অ্যাডভার্বগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। আরেকটি রুলস হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, বা এই মুহূর্তে চলছে এমন কোনো কাজ যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয়। আর সচরাচর, নিত্যদিনের কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, আবিষ্কারমূলক কোনো বিষয় বা তার গুরুত্ব, এরপর হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার বিবরণ সম্পর্কিত যদি বাক্য থাকে, এরকম যদি হয় প্যাসেজটি, অথবা কোনো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এমন কোনো বিষয় যদি থাকে, বা ঐতিহাসিক কোনো বর্তমান এমন টাইপের কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। আর এর বাইরে হচ্ছে ইফ কন্ডিশনের সেন্টেন্স থাকতে পারে। ইফ কন্ডিশন বলতে যে একটা সেন্টেন্স যদি ইফ ক্লজ দ্বারা গঠিত হয় সেক্ষেত্রে হচ্ছে ইফের প্রথম ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পরবর্তী ক্লজটি ফিউচার ইনডিফিনিটে হয়। ইফ যুক্ত ক্লজ পাস্ট ইনডিফিনিটে থাকলে পরবর্তী ক্লজ পাস্ট কন্ডিশন, সেটা হচ্ছে সাবজেক্টের পর উড বা কুড প্লাস V1 থাকে, এরপর এক্সটেনশন থাকে। তো আমাদের কাজ থাকে তখন হচ্ছে উড বা কুডের পরে জাস্ট V1টা বসানো। আবার অনেক ক্ষেত্রে উড বা কুড থাকে, শুধু V1টা মানে প্রেজেন্ট ফর্মটা বসালেই হয়ে যায়। আবার ইফযুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে সাবজেক্টের পর উড বা কুড আসে, এরপর হ্যাভ প্লাস V3, তাহলে সেই মুহূর্তে ভার্বের কাজটা হয় যে উড বা কুডের পরে হ্যাভ আসবে, এরপর V3 আসবে। তো এই হচ্ছে মোটামুটি রুলস বলতে আমরা যা বুঝি। তো এখন এখানে আরও কিছু উদাহরণ আমরা দিয়েছি, আমি তো এই উদাহরণগুলো যদি একটু খেয়াল করো, যে অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ফেস রয়েছে এখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, দিস প্রবলেম অলরেডি ড্যাশ, এখানে ক্রিয়েট রয়েছে অ্যান অ্যালার্মিং ডাইমেনশন। তো অ্যাট প্রেজেন্ট যেহেতু আছে তার মানে কি বাংলাদেশ হচ্ছে এই মুহূর্তে বেকারত্ব সমস্যার সম্মুখীন হচ্ছে। আর দিস প্রবলেম অলরেডি মানে এই
সমস্যা ইতিমধ্যেই তৈরি করেছে একটা ভয়াবহ মাত্রা। তাহলে এ নাম্বারে আমরা এখানে বাংলাদেশ ইজ ফেসিং মানে সম্মুখীন হচ্ছে যেহেতু, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর বি নাম্বারে হচ্ছে হ্যাজ ক্রিয়েটেড, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। দিস প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডাইমেনশন। এরপর হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফিনান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রেনিং টু দ্য এডুকেটেড ইউথস উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, এরপর আমাকে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। মেকিং দেম সেলফ রিলায়েন্ট, জাস্ট আমার কাজ হচ্ছে মেকের সাথে আইনজি যোগ করে বসিয়ে দেওয়া। এরপরেরটা হচ্ছে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, এই যে ইফযুক্ত ক্লজ চলে আসছে। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, প্রেজেন্ট ইনডিফিনিটে এখানে চিলড্রেন হচ্ছে মেইন সাবজেক্ট, তাহলে এখানে ভার্বের সাথে কোনো এস বা ইএস বসবে না, কারণ এটা প্লুরালে রয়েছে। তাহলে বাংলাদেশের সমস্ত বাচ্চারা যদি স্কুলে যায়, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, তাহলে বাংলাদেশ মানে এই দেশ নিরক্ষরতা থেকে মুক্তি পাবে। তাহলে এখানে বি নাম্বারে উইল গেট মানে ফিউচার ইনডিফিনিট করলেই হয়ে যাচ্ছে। এরপর দেখিয়েছি যে ইফ উই ওয়েস্ট আওয়ার টাইমস ইন আইডলনেস, আমরা যদি অলসতায় সময় নষ্ট করি, অল সোর্স অফ ইভিল থটস উইল ক্রাউড ইন আওয়ার ব্রেন, এখানে ফিউচার ইনডিফিনিট পরবর্তী ক্লজে দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট ক্লজে আমাদের কাজ হচ্ছে ওয়েস্টের প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা। এরপর আরও উদাহরণ দিয়েছি, ইফ ইট রেইনস উই ওন্ট গো আউট, যদি এরকম ইফযুক্ত ক্লজের ফার্স্ট ক্লজ যদি দেওয়া থাকে তাহলে কাজ হবে সেকেন্ড ক্লজে, তাহলে আমাকে ফিউচার ইনডিফিনিটে কাজ করতে হবে। এরপরে হচ্ছে ইফ ইউ ইনভাইটেড মি, তাহলে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, এখানে সেকেন্ড ক্লজে উড গো টু দ্যাট পার্টি, উড গো, উড বা কুড, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর হ্যাড আই বিন এ মিনিস্টার আই হেল্প দ্য ইনস্টলমেন্ট, হ্যাড আই বিন এ মিনিস্টার, এখানে ইফ ক্লজ এবং হ্যাড, ইফ এবং হ্যাড দুটো একই কাজ, এরকম একই একই জিনিস বোঝাচ্ছে। এজন্য যখন ইফের বদলে হ্যাড যদি সেন্টেন্সের প্রথমে থাকে, তাহলে ইফ যে কাজটা করে হ্যাড সেই একই কাজ করে, তো এটাকে এবং হ্যাডের কাজও হ্যাড করে, সেক্ষেত্রে এটাকে ধরে নেওয়া হয় যে এটা পাস্ট পারফেক্টে রয়েছে। তাহলে পরবর্তী ক্লজটা হবে পারফেক্ট কন্ডিশন, দ্যাট উইল বি কী হবে, উড হ্যাভ হেল্পড, আই উড হ্যাভ হেল্পড দ্য ইনসলভেন্ট, হ্যাড আই মিন এ মিনিস্টার আই উড হ্যাভ হেল্পড দ্য ইনসলভেন্ট, আমি যদি মন্ত্রী হতাম তাহলে দুস্থদের বা দরিদ্রদের সাহায্য করতাম। দ্য লাস্ট ওয়ান, রোড মিসহ্যাপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, মানে সড়ক দুর্ঘটনা প্রায় প্রতিদিনই আমার দেশে ঘটছে। রিসেন্টলি ইট রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট টেক এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, মানে অনেক বেশি মানুষের জীবন নেওয়ার মাধ্যমে এটা একটা ভয়াবহ মাত্রায় পরিণত হয়েছে। তো যেহেতু রোড মিসহ্যাপ সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করা যায়। সেক্ষেত্রে হ্যাপেনের সাথে শুধু এস যোগ করলেই হচ্ছে, রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। আর যখনই দ্বিতীয় সেন্টেন্সে রিসেন্টলি চলে আসছে তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্টে নিতে হচ্ছে। ইট হ্যাজ রিজন টু অ্যান অ্যালার্মিং রেট, তো সি নাম্বারে আমাদের এখানে নন ফাইনাইটের কাজ করতে হবে, যেহেতু বি নাম্বারে অলরেডি ফাইনাইট ভার্ব চলে আসছে, তাহলে টেকের সাথে আইএনজি যোগ করলেই আমার এই ভার্বটা ঠিক হয়ে যাচ্ছে। রিসেন্টলি ইট হ্যাজ রিজন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। ওকে, দ্যাটস ইট। সো এই ছিল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ক্লাস। তো আমি খুব শীঘ্রই ঈদের পরবর্তীতে অনলাইন ক্লাসের আয়োজন করব। যে বা যারা যেখান থেকে দেখছো বা যেই সমস্ত গার্ডিয়ানরা দেখছেন, অনলাইন ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।